মর্নিং স্টুডেন্টস, আজ আমরা শিখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা কেমন সে সম্পর্কে বিস্তারিত ধারণা আজ আমরা নেব। আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এদের ইনফ্লো এবং আউটফ্লো প্রকাশ করে এই রকম একটি বিবরণী। অর্থাৎ নগদ প্রবাহ হলো নগদ ও নগদ সমতুল্যের আগমন এবং নির্গমনের বিস্তারিত একটা বিবরণ। আমরা ইতিমধ্যেই জেনেছি যে AS3 অনুযায়ী নগদ প্রবাহকে 3 ধরনের কার্যকলাপের ভিত্তিতে শ্রেণীবিভক্ত করা হয় এবং এই 3 ধরনের কার্যকলাপগুলি হল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3 ধরনের কার্যকলাপ থেকে পৃথক পৃথকভাবে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়, অর্থাৎ প্রতিটি বিভাগের নগদ প্রবাহ আলাদা করে নির্ধারণ করতে হয় এবং তারপর আমরা একটা কনসলিডেটেড নগদ প্রবাহ পেয়ে থাকি। কিভাবে প্রতিটি বিভাগের ক্যাশ ফ্লো নির্ণয় করতে হয় তা জানার আগে আমরা সম্পূর্ণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেমন দেখতে হয়, কেমন তার ফরম্যাট, সেটা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ দিয়ে একটা সাল থাকছে হেডিংয়ে, তার নিচে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা ফরম্যাট দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটাকে ABCDEF করে একেবারে বাদিকে সিরিয়াল নাম্বারের ঘর করা আছে। এতে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখানো হয়েছে। আমরা বলছিলাম যে 3 ধরনের অ্যাক্টিভিটিস আছে, 3 ধরনের অ্যাক্টিভিটিস সম্পর্কে পৃথকভাবে ক্যাশ ফ্লো নির্ধারণ করতে হয়। তাহলে প্রথমে আমরা করছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। বিতে দেওয়া আছে দেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সিতে আমরা বের করছি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা এই যে 3টে অ্যাক্টিভিটি থেকে পৃথক পৃথকভাবে ক্যাশ ফ্লো বের করলাম। এরপর ডিতে গিয়ে দেখো এই 3 প্রকার অ্যাক্টিভিটিস থেকে আমাদের কতটা ক্যাশ ফ্লো হলো, অর্থাৎ ইনক্রিজ হলো কিংবা ডিক্রিজ হলো ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্টে, সেটা আমরা এই 3টে অ্যাক্টিভিটির ক্যাশ ফ্লোকে যোগ করে ডিতে লিখছি। এইবার তার সঙ্গে বছরের শুরুতে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল সেটা যোগ করছি। যোগ করার পর আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার পাচ্ছি। এই হচ্ছে কতগুলো স্টেজ আমাদের ক্লিয়ার হলো। তাহলে প্রথমে আমরা কি করলাম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করলাম, তারপর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বের করলাম, তারপর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বের করলাম। ডি নাম্বারে গিয়ে এই 3টে অ্যাক্টিভিটির রেজাল্টকে যোগ করলাম, তার সঙ্গে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে যোগ করে দিলাম এবং আমরা ফাইনাল ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম বছরের শেষে যেটা। আর এই টোটালটাই আমরা যেটা করলাম, এই টোটালটাই হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এভাবেই ইনফরমেশনগুলো উপস্থাপন করা হয়। তাহলে একটা ধারণা আমাদের হলো। এইবার আমরা ডিটেলসে আসি। আমরা তাহলে সবার প্রথমে অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কিভাবে নির্ধারণ করা হয় সেইটা শিখব। 2টি পদ্ধতিতে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করা হয়ে থাকে। প্রথম পদ্ধতিকে বলা হয় ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতিটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এই অংশটা আমরা আলোচনার মধ্যে আনব না।
দ্বিতীয় পদ্ধতি হলো ইনডাইরেক্ট মেথড বা অপ্রত্যক্ষ বা পরোক্ষ পদ্ধতি। এই পদ্ধতিতে কার্যনির্বাহ সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ প্রবাহ নির্ণয় করা হয় সাধারণত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট থেকে। এর জন্য কতগুলো ধাপ অনুসরণ করা হয়ে থাকে। এই ধাপগুলো নিম্নরূপ। এই ধাপ অনুযায়ী কিন্তু আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যালকুলেট করতে হবে। আমরা 5টা স্টেপ ফলো করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করব। এর মধ্যে প্রথম স্টেপটা হলো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস নির্ণয়। নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস নির্ধারণ করার জন্য আমাদের নেট প্রফিটের সঙ্গে কতকগুলো বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অর্থাৎ নেট প্রফিটের সঙ্গে কিছু যোগ হবে, কিছু আইটেম লেস হবে, তাহলেই আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস পাবো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কি কি জিনিস অ্যাড হচ্ছে। নেট প্রফিটের সঙ্গে অ্যাড হবে প্রপোজড ডিভিডেন্ড কারেন্ট ইয়ারের, ইন্টারিম ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার, ট্রান্সফার টু রিজার্ভ, প্রভিশন ফর ট্যাক্স কারেন্ট ইয়ারের জন্য, এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ডেবিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এই কটা আইটেম অ্যাড হবে এবং লেস হবে রিফান্ড অফ ট্যাক্স ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এই করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। এবার দেখো, যদি আমাদের নেট প্রফিট অফ দ্য ইয়ার না বলা থাকে, সেক্ষেত্রে আমাদের দুটো ইয়ারের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সের মধ্যে তুলনা করেও সেই নেট প্রফিটটা বের করা যায়। তাহলে আমরা কি করব, যে ক্লোজিং ব্যালেন্স মাইনাস ওপেনিং ব্যালেন্স করলেই আমরা কারেন্ট ইয়ারের প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স কত সেটা পেয়ে যাব। যে আইটেমগুলো অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে বলা হলো সেগুলো সবই তোমাদের জানা, তবুও আমি এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ডেবিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এক্সট্রাঅর্ডিনারি আইটেমস ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এইটা আমি আরেকটু বলে দিই, যদিও এটা আগেই বলা হয়েছে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি আইটেমস কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে ধরনের লেনদেনগুলো প্রতিষ্ঠানের সাধারণ কার্যকলাপের মধ্যে আসে না, এটা খুবই ব্যতিক্রমী বিষয় হিসাবে ঘটে থাকে। যেমন লটারি থেকে আয়, কুরিন আদায় হলো, ভূমিকম্পের জন্য সরকার বা বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেল ইত্যাদি, এগুলোকে আমরা এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বলে থাকি। সেই আইটেমস যদি কিছু আমাদের আয় হলে আয়ের দিকে ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট উল্লেখ থাকবে, আর যদি ব্যয় হয় তাহলে ব্যয়ের দিকে সেটা উল্লেখ থাকবে। যদি সেগুলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে উল্লেখ থাকে তাহলে সেগুলিকে এখন অ্যাডজাস্ট করে নিতে হবে প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস নির্ধারণ করার জন্য। যখন আমরা এক্সট্রাঅর্ডিনারি আইটেমগুলোকে ডেবিট করেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের প্রফিট কমে গিয়েছিল, এখন সেগুলোকে অ্যাড ব্যাক করে দিতে হবে। আবার কোনো এক্সট্রাঅর্ডিনারি আইটেম সেটা যদি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করে প্রফিটটাকে বাড়িয়ে দিয়ে থাকি, এবার সেটাকে লেস করে দিতে হবে। এরপরে আমাদের নেক্সট স্টেপ অর্থাৎ স্টেপ 2তে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস এর সঙ্গে নন ক্যাশ ও নন অপারেটিং আইটেমস এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই অ্যাডজাস্টমেন্ট করার পর যেটা আমরা পেয়ে থাকি তাকে বলা হয় অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। তাহলে নন ক্যাশ এমন ট্রানজ্যাকশন যার জন্য ক্যাশের আদান প্রদান ঘটেনি, বা
এমন কিছু ট্রানজ্যাকশন যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে না। হ্যাঁ, তো সেই আইটেমগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। অ্যাডজাস্টমেন্টের পর আমরা পাচ্ছি অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এরপর আমরা স্টেপ 3-তে আসছি। স্টেপ 3-তে এই যে আমরা অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস পেলাম, এর সঙ্গে চেঞ্জ ইন কারেন্ট অ্যাসেট এবং চেঞ্জ ইন কারেন্ট লায়াবিলিটিস এর জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারেন্ট লায়াবিলিটিস যখন আমাদের চেঞ্জ হচ্ছে, কারেন্ট লায়াবিলিটিস বা কারেন্ট অ্যাসেট, তার জন্য অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা আবার একটা নতুন জিনিস পাই, তাকে বলা হয় ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে স্টেপ 3-র রেজাল্ট যেটা, তাকে বলছি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস এর সঙ্গে এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর কিভাবে চেঞ্জ হলে সেগুলো কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে যদি কারেন্ট অ্যাসেট ডিক্রিজ করে বা কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ করে তবে সেটা অ্যাড করতে হবে, আর উল্টোটা হলে অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে এবং কারেন্ট লায়াবিলিটিস যদি ডিক্রিজ করে তাহলে সেটা লেস করতে হবে। এবং এগুলো করার পর আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পাচ্ছি। এই যে আমরা পেলাম ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এরপর এইটা থেকে স্টেপ 4-এ গিয়ে আমরা ইনকাম ট্যাক্স যেটা পেমেন্ট করেছি, নেট ট্যাক্স, হ্যাঁ, অর্থাৎ যদি কিছু রিফান্ড আসে সেইটুকু বাদ দিয়ে, ধরো 1000 টাকা ট্যাক্স পেমেন্ট করেছি, 200 টাকা রিফান্ড এলো, তাহলে 800 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স পেইড। এইটাকে আমরা বাদ দেব, অর্থাৎ লেস করব। করার পর আমরা যেটা পাবো সেইটা হচ্ছে ক্যাশ ফ্লোজ বিফোর এক্সট্রা অর্ডিনারি আইটেমস। আমরা পেলাম ক্যাশ ফ্লোজ বিফোর এক্সট্রা অর্ডিনারি আইটেমস। এরপর আমাদের আর একটা স্টেপ আছে, শেষ স্টেপ, যেটা হচ্ছে স্টেপ নাম্বার 5। সেইখানে আমরা এক্সট্রাঅর্ডিনারি আইটেমগুলোকে অ্যাডজাস্টমেন্ট করব। এক্সট্রাঅর্ডিনারি আইটেম কোথাও কিছু যোগ হবে বা কিছু বিয়োগ হবে এবং তার মাধ্যমে আমরা ফাইনালি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পাব। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয়। এটা আমাদের কাছে বিশেষ কঠিন মনে হবে না। আমরা এরপর যখন এর পরের ক্লাসেই আমরা প্র্যাকটিক্যালি অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করব এবং তখন আমাদের এটা আরও পরিষ্কার হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তবু তোমরা এইটাকে একটু বারবার দেখে বোঝার চেষ্টা করবে। আজ এটুকুই থাক। আমরা বেশি চাপ নেব না। একদিনে সবটা বুঝতে গেলে বদহজম হয়ে যেতে পারে। আমরা তো শুরুতেই বলেছি আমরা অ্যাকাউন্টেন্সি শিখব, কিন্তু মুখস্থ করে নয়, বরং লজিক দিয়ে, বোধ শক্তিকে ব্যবহার করে। আমরা আজ বিল্ডিংয়ের কোথায় দরজা, কোথায় জানালা রাখা দরকার সেইটা ঠিক করলাম। কিভাবে বিল্ডিংটা করতে হবে তা পরের ক্লাসে শিখব।